এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশান করছো। তোমরা তো জানো খুব শীঘ্রই এক্সামটা হবে। যেহেতু এক্সামটা হবে তাহলে তোমরা প্রিপেয়ার কতটুক? তোমাদের এই প্রিপারেশানটাকে আরও স্ট্রং বানানোর জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। তো তোমরা দ্য সাকসেস মাস্টারের সাথে কানেক্টেড থাকো, তাহলে তোমরা আরও অনেক ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টার সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। তো আজকেও তার কিছু ব্যতিক্রম নয়। আজকে আমি সুস্মিতা তোমাদের জন্য নিয়ে এসেছি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। তো আজকের আলোচ্য বিষয় হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন পার্ট 1। এই ক্লাসটা থেকে, এই টপিকটা থেকে প্রথমেই আমরা ডিসকাস করব, যে কনসেপ্ট একদম ডিটেল ডিসকাস করব, তারপর আমরা কোশ্চেন আনসারও ডিসকাস করে নেব। আর আজকে যেহেতু পার্ট 1, তো আজকে আমরা কনসেপ্টটা ডিসকাস করব। পরবর্তী ক্লাসের মধ্যে, পরবর্তী পার্টের মধ্যে আরও কিছু কনসেপ্ট এবং কোশ্চেন আনসারও ডিসকাস করে নেব। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এখন তাহলে দেরি না করে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতের নির্বাচন কমিশন। ভারতীয় সংবিধানের পঞ্চদশ অংশে পার্ট 15 ইলেকশনের শিরোনাম নামে 324 থেকে 329 নং ধারায় নির্বাচন ও নির্বাচন কমিশন বিষয়টি বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। আমাদের যে ভারতীয় সংবিধান রয়েছে তার মধ্যে কিছু অংশ রয়েছে, যেটা ক্লাস আমি অলরেডি আগে দিয়েছি, আর্টিকেলগুলোর ক্লাসও দিয়েছি। তো সেই যে অংশ রয়েছে তার 15 নম্বর অংশতে, পঞ্চদশ অংশের মধ্যে অর্থাৎ পার্ট 15-এর মধ্যে ইলেকশন শিরোনামে 324 থেকে 329 নং ধারার মধ্যে সেই নির্বাচন এবং নির্বাচন কমিশনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচিত করা হয়েছে। এখন যদি আসে ভারতের নির্বাচন কমিশন কোন অংশের মধ্যে যে আলোচনা করা হয়েছে, পঞ্চদশ অংশে। কি নামে? ইলেকশন শিরোনামে। যে কত নং ধারাতে? 324 থেকে 329 নং ধারাতে। ওকে, নেক্সট, গণতন্ত্রের পীঠস্থান বলে পরিচিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে ও ব্রিটেনের ভারতে মতো নির্বাচন সংক্রান্ত বিষয়টি পৃথকভাবে আলোচিত হয়নি। যে গণতন্ত্রের পীঠস্থান বলে যে পরিচিত হলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ভারতের মতো নির্বাচন সংক্রান্ত যে বিষয়টি সেটি আলাদাভাবে বা পৃথকভাবে সেটি আলোচিত হয়নি। তারপর আমরা দেখে নেব নির্বাচক মণ্ডলী থেকে আমরা দেখব ভারতীয় সংবিধানের পঞ্চদশ অংশের 326 নং ধারায় উল্লেখিত রয়েছে যে লোকসভা ও প্রতিটি রাজ্য বিধানসভার নির্বাচন সম্পন্ন হবে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে। যে ভারতীয় সংবিধানের পঞ্চদশ 15 পার্টের মধ্যে বলা হয়েছে 326 নং ধারাতে সেটা উল্লেখিত রয়েছে যে লোকসভা এবং প্রতিটি রাজ্য যে বিধানসভা রয়েছে সেটা নির্বাচন সম্পন্ন করতে হবে কিভাবে? যে প্রাপ্তবয়স্ক যে ভোটাধিকার রয়েছে তাদের ভোটের ভিত্তিতে যে নির্বাচনের মাধ্যমে কি করতে লাগবে, যে নির্বাচন কমিশনটা সম্পন্ন করতে লাগবে। ভোটাধিকারের বয়স হতে হবে কমপক্ষে 18, আর যে ভোটদান করবে তাদের মিনিমাম এজ হতে লাগবে 18 বছর কমপক্ষে হতে লাগবে। নির্বাচক মণ্ডলী সদস্য হলেন এই সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটদাতাগণ। আর নির্বাচক মণ্ডলী সদস্য কারা? নির্বাচক মণ্ডলী সদস্য হলো এই যে সার্বিক প্রাপ্তবয়স্ক যে ভোটদাতাগণ যারা ভোটদান দেবে তারাই হলো সেই নির্বাচক মণ্ডলীর সদস্য। নেক্সট রয়েছে ভারতের মূল সংবিধানে ভোটদাতাদের বয়স ন্যূনতম 21 বছর ধার্য ছিল। 1988 সালে 61তম সংবিধান সংশোধনীতে 21 বছর বয়স থেকে কমিয়ে তা 18 বছর করা হয়েছে। ভারতে যখন মূল সংবিধান, মেইন যে সংবিধানটা লেখা হয়েছিল, তখন যারা ভোটদান করবে তাদের বয়স ছিল 21 বছর, কিন্তু পরবর্তী সময়ে 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে যেটা 21 বছর ছিল সেটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে। বর্তমানেও যে ভোট দিতে গেলে 18 বছর বয়স হতে লাগে। ওকে, তো 18 বছর কবে করা হয়েছে ভোটদাতাদের জন্য? 1988 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আর নির্বাচক মণ্ডলী কারা? নির্বাচক মণ্ডলী হলো তারা যে সার্বিক প্রাপ্তবয়স্ক যারা ভোটদাতা রয়েছে তারাই হলো নির্বাচক মণ্ডলীর সদস্যরা। সংবিধানে 325 নং ধারা অনুসারে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না। যে সংবিধানে 325 নং ধারার অ্যাকর্ডিং
কোনো জাতি, যে কোনো জাতির লোক হোক না কেন, ধর্ম হোক, বর্ণ হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, যেই থাক না কেন, নির্বিশেষে কোনো ব্যক্তির নাম সেই ভোটার তালিকা থেকে, সে ভোটার লিস্টে থেকে বাদ দেওয়া যায় না। কিন্তু দীর্ঘদিন ভারতে বসবাস না করা আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বলে ঘোষিত বিশেষ ধারা বলে অপরাধী সাব্যস্ত, নির্বাচন সম্পর্কিত বেআইনি কাজ বা অসাধু আচরণ প্রভৃতির কারণে যে কোনো নাগরিকদের ভোটাধিকার বাতিল হতে পারে। কিন্তু অনেকে কেউ ভারতের মধ্যে, যে আমাদের যে ভারতের সংবিধানের কথা হচ্ছে, তো ভারতবর্ষের মধ্যে যদি কেউ অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে সে বসবাস করে না বা আদালত কর্তৃক কোনো বিকৃত মস্তিষ্ক বলে ঘোষিত হয়, কিংবা কোনো যে অপরাধী হলো বা কোনো একটা বেআইনি কাজ কিংবা কোনো অসাধু আচরণ করেছে, তাহলে সেই নাগরিককে তার যে ভোটাধিকার রয়েছে সেটা বাতিল করা যেতে পারে। নাগরিকদের ভোটাধিকার বাতিলের মেয়াদ ৬ বছর। যে একটা নাগরিকের ভোটাধিকার যে বাতিলের যে মেয়াদটা সেটা হলো ৬ বছর। ১৯৫১ সালে জনপ্রতিনিধিত্বমূলক আইন প্রার্থীদের অযোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। ১৯৫১ সালে কি করা হয়েছে? জনপ্রতিনিধিমূলক আইন প্রার্থীদের অযোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে। যেমন 1 নাম্বার, নির্বাচনী আইন ভাঙার অপরাধে শাস্তিপ্রাপ্ত ব্যক্তিগণ, যারা নির্বাচনের কিছু আইন রয়েছে সেগুলি যদি কেউ ভাঙে, সেই অপরাধে তাকে শাস্তি দিতে লাগবে। কোনো আদালত বা নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক অপরাধী ঘোষিত হলে, নির্বাচনী ব্যয় সংক্রান্ত হিসাব না দেওয়া হলে। ওকে, নেক্সট 4 নম্বর, সরকারি চাকরিতে দুর্নীতি অভিযোগ বরখাস্ত হলে, যে সরকারি চাকরিতে কোনো দুর্নীতির জন্য তাকে বরখাস্ত করা হলো। কোনো সরকারি লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে, সম্প্রতি ২০০৬ সালে পার্লামেন্টে লাভজনক পদের সংজ্ঞার ক্ষেত্রে সংশোধন না করা হচ্ছে। ওকে, তো এইগুলি হলো যে নাগরিকদের ভোটাধিকারের বাতিলের মেয়াদ হলো ৬ বছর। আর ১৯৫১ সালে জনপ্রতিনিধিত্বমূলক আইনে প্রার্থীদের অযোগ্যতার কিছু কথা উল্লেখ করা হয়েছে। এই কথাগুলি এখানে পয়েন্টের মাধ্যমে দেওয়া রয়েছে। তো আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পেরেছো। আর কোনো ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ক্লাসে সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা দেখে নেব ভারতের নির্বাচন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ। ভারতের নির্বাচন ব্যবস্থার মূল কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলি আমরা একে করে দেখে নেব। মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইলেকট্রাল সিস্টেম ইন ইন্ডিয়া। 1 নম্বর, মূলত নির্বাচন ব্যবস্থা প্রত্যক্ষ। মূলত নির্বাচন ব্যবস্থাটা কীরকম? নির্বাচন ব্যবস্থাটা হলো প্রত্যক্ষ। যেমন লোকসভা ও রাজ্য বিধানসভার সদস্যগণ প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। যে মূলত নির্বাচন ব্যবস্থাটা হবে প্রত্যক্ষ। যেমন লোকসভা বা রাজ্য যে বিধানসভা যে সদস্যরা রয়েছে তাদেরকে প্রত্যক্ষভাবে নির্বাচিত করা হয়। 2 নম্বর, রাজ্যসভার সদস্যগণ পরোক্ষভাবে নির্বাচিত হন। আর রাজ্যসভার যে সদস্যরা রয়েছে তাদেরকে কিভাবে নির্বাচিত করা হয়? পরোক্ষভাবে। তাছাড়া রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকেও পরোক্ষভাবে নির্বাচন করা হয়। তো আমরা বলতে পারি যে মূলত নির্বাচন ব্যবস্থাটা প্রত্যক্ষ। লোকসভা, রাজ্য বিধানসভার যে সদস্য তাদের প্রত্যক্ষভাবে নির্বাচন করা হয়। আর রাজ্যসভার যে সদস্যরা রয়েছে তাদেরকে এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতিকেও পরোক্ষভাবে নির্বাচন করা হয়। 3 নম্বর, ভারতীয় সংবিধানের ৩২৬ নং ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার স্বীকৃত হয়েছে। ভারতের সংবিধানে কত নং ধারাতে? ৩২৬ নং ধারাতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের যে ভোটাধিকারই স্বীকৃত হয়েছে। প্রত্যেক নাগরিকের সমান ভোটদানের অধিকার নীতি স্বীকার করা হয়েছে, যে প্রত্যেক নাগরিকেরই সমান ভোটদানের অধিকার রয়েছে, আর এই নীতিটাও স্বীকার করা হয়েছে। 5 নম্বর, যে সমপ্রতিনিধিত্বের নীতি স্বীকার করা হয়েছে। তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। যে তপশিলি জাতি যে লোকেরা রয়েছে, উপজাতি রয়েছে বা মহিলাদের জন্য, তাদের জন্য কি করা হয়েছে? যে আসনটা সংরক্ষণ করার ব্যবস্থাটা করা হয়েছে। ভারতে নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অর্থ ব্যয়ের বিষয়টি সীমাবদ্ধ করা হয়েছে। দলমত নির্বিশেষে নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার প্রদান করা হয়েছে। যে দলমত নির্বিশেষে নির্বাচন যে প্রার্থীরা রয়েছে সেই প্রার্থী হওয়ার অধিকারও প্রদান করা হয়েছে। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়ার ধর্মীয় সংখ্যালঘুদের আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়নি। ভারত যেহেতু ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জন্য ধর্মীয় সংখ্যালঘুদের আসন সংরক্ষণের ব্যবস্থাটা করা হয়নি। 10 নম্বর, ভারতের নির্বাচকদের ন্যূনতম বয়স হতে হবে 18। কত হতে লাগবে? 18। সেই ক্ষেত্রে নির্বাচন প্রার্থীদের বয়স হতে হবে লোকসভা ও রাজ্যসভা বিধানসভার ক্ষেত্রে 25 বছর। রাজ্যসভা ও বিধানসভার পরিষদের ক্ষেত্রে কি তখন হবে?
30 বছর। তো ভারতের নির্বাচকদের ন্যূনতম বয়স হতে লাগবে 18, আর যে লোকসভা ও রাজ্যসভা বিধানসভার ক্ষেত্রে যে প্রার্থীরা থাকবে তাদের বয়স মিনিমাম হতে লাগবে 25, আর রাজ্যসভা ও বিধানসভার পরিষদের ক্ষেত্রে হতে লাগবে 30। 11, সংবিধানের 324 নং ধারায় নির্বাচন পরিচালনার দায়িত্ব ও ক্ষমতা নির্বাচন কমিশনের উপর ন্যস্ত করা হয়েছে। এখন কি দেখব, নির্বাচন কমিশন, ইলেকশন কমিশনটা আমরা এখন ডিটেলসে দেখে নেব। গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু ও অবাধ হওয়া প্রয়োজন। যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করার জন্য নির্বাচন ব্যবস্থাও সুষ্ঠু ও অবাধ হওয়ার প্রয়োজন। এই প্রসঙ্গে হৃদয়নাথ কঞ্জুর বলেন, নির্বাচন ব্যবস্থায় যদি কোনো ত্রুটি থেকে যায় এবং এই ব্যবস্থা যদি উপযুক্ত ও দক্ষ না হয় তাহলে গণতন্ত্রের মূল উৎসই বিষাক্ত হয়ে যাবে। তাই রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সংসদ সহ সকল রাজ্য কি করেছেন, বিধানসভা নির্বাচন এবং যে কোনো উপনির্বাচনের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের হাতে। ওকে, তো এটা হলো যে কি নির্বাচন কমিশন। নেক্সট রয়েছে গঠন, তার গঠনটা আমরা দেখে নেব, তার যে স্ট্রাকচারটা কীভাবে গঠন হয়েছে তার গঠনটা আমরা দেখে নেব। আর এই জায়গাটা করার আগে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। আপডেটেড নোটস অ্যাকর্ডিং টু সিলেবাস নোটসটা অ্যাভেলেবেল রয়েছে। তো যারা তোমাদের নোটসটা প্রয়োজন, কারণ তোমরা জানো খুব শীঘ্রই এক্সাম তো হবে, তো এক্সাম যেহেতু হবে আমাদের হাতে আর এত টাইম নেই আমরা যে নোটসগুলি কালেক্ট করব, নোটস ক্রিয়েট করব, এত টাইম নেই। এখন আমাদের একটা প্রয়োজন, একটা খুবই মানে ইনফরমেটিভ যেটা থেকে পাই আমরা, যেটা একদম খুব শর্ট টাইমের মধ্যে একটা ভালো একটা নোটস আমরা পাই, সেটার জন্য আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের জন্য খুবই সুন্দর একটা খুব সিস্টেমেটিক ওয়াইজ একটা নোটস আমরা নিয়ে এসেছি। সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, ফুল সিলেবাস নোটস রয়েছে, আর্টসের হোক, সায়েন্সের হোক, বেঙ্গলি ককবরক সবগুলি পার্টের নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্টটা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো যাদের তোমাদের নোটসের এই প্রয়োজন, তোমরা আমাদের সাথে যোগাযোগ করে এই নোটসটা নিতে পারো, এবং নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্ট পেয়ে যাবে, স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। ওকে, মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। এই স্পেশাল মক টেস্টটা তোমরা আমাদের এখান থেকে নোটসটা নিলে ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট তোমরা পেয়ে যাবে। আর যদি চাও তোমরা আমাদের এখানে ক্লাস করবে, আমাদের এখানে ক্লাস করার সুবিধাও রয়েছে। তো তোমরা যদি সেখানে এডমিশন হতে চাও, আমাদের এখানে খুব সিস্টেমেটিক ওয়াইজ খুব যত্ন সহকারে ক্লাসটা করানো হয়। তোমরা যদি সেখানে এডমিশন হতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা তোমাদের কোনো চেনা কেউ থাকলে তোমরা ফিডব্যাক নিয়ে দেখতে পারো আমাদের এখানে কোন সিস্টেমে পড়ানো হয়। আমাদের এখানে প্রতিটা সাবজেক্ট খুব যত্ন সহকারে কনসেপ্ট ধরে ধরে খুব ডিটেলসে পড়ানো হয়। তা ক্লাস নোটস প্রোভাইড করা হয়, অনলাইন এবং অফলাইন মক টেস্ট নেওয়া হয়, ওয়েমার শিট বেস প্রতি সপ্তাহে মক টেস্টটা নেওয়া হয়। তো তোমরা যারাই আমাদের এখানে ক্লাস করতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অফার চলছে, কোনো রকম এডমিশন ফিস ছাড়া শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে, এই অফারটা পেয়ে যাবে। তো যারা এই সুযোগটা হাতছাড়া করতে চাও না, তোমরা এই সুযোগটা কাজে লাগাতে চাও, তোমাদের কি করতে লাগবে, এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে লাগবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। ওকে, বাকি ডিটেলসটা আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপর এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দিচ্ছি। সো গঠনটা এখন দেখে নিই। সংবিধানের পঞ্চদশ অংশে 324(2) নং ধারায় নির্বাচন কমিশনের গঠন আলোচিত হয়েছে। একজন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়ে নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি ইচ্ছার উপর নির্ভর করে নির্বাচন কমিশনের সদস্য বৃদ্ধি বিষয়টি। সংবিধানে 324(3) নং ধারাতে বলা হয়েছে, একাধিক সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলেও চেয়ারম্যান হবে মুখ্য নির্বাচন কমিশন। কি বলেছেন, সংবিধানে 324(3) নং ধারার মধ্যে এই জিনিসটা মেনশন করা আছে যে একাধিক সদস্য, এক থেকে বেশি সদস্য নির্বাচন কমিশন গঠিত হলেও যে চেয়ারম্যান হবে তিনি হবেন কে, মুখ্য নির্বাচন কমিশনেরই চেয়ারম্যান হবেন, এবং তিনি সভায় সভাপতিত্বও করবেন। তিনি কি সভায় সভাপতিত্ব তিনিই করবেন, কে করবেন, চেয়ারম্যান। রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনের সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ করেন। রাষ্ট্রপতি কি করেন, যে মুখ্য নির্বাচন কমিশন রয়েছেন তার সাথে সাথে অন্যান্য যে কমিশনার রয়েছে তাদেরকেও রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। এদের প্রত্যেকের কার্যালয়ের মেয়াদ হলো 6 বছর। এদের প্রত্যেকেরই কার্যালয়ের মেয়াদ কত, 6 বছর। পার্লামেন্টের আইন দ্বারা কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ ও চাকরির শর্ত স্থির হয়।
1950 সালে থেকে 15 অক্টোবর 1989 পর্যন্ত নির্বাচন কমিশনে একজন মাত্র সদস্য ছিল। কয়জন সদস্য ছিল? একজন ছিল। 16 অক্টোবর 1989 থেকে রাষ্ট্রপতি অতিরিক্ত 2জন সদস্য নিয়োগ করেন 1+2। যে 16 অক্টোবর 1989 থেকে রাষ্ট্রপতি কি করেন? অতিরিক্ত আরও 2জন সদস্য নিয়োগ করেন। তো এখন আগে ছিল একজন, তারপর আরও 2জন সদস্য নিয়োগ করেন। তো এখন কত হলো? 3জন। তো 1+2। নেক্সট রয়েছে জানুয়ারি 1990 সালে নির্বাচন কমিশন পুনরায় এক সদস্যের কমিশনে পরিণত হয়। জানুয়ারি 1990 সালে নির্বাচন কমিশন কি পুনরায় আবার এক সদস্যের কমিশনে পরিণত হয়। প্রথম একজন ছিল, তারপর আবার আরও 2জনকে এক্সট্রা অ্যাড করা হয়েছে, তারপর আবার যখন 1990 সালে জানুয়ারি মাসে কি করেছে, আবার একজন সদস্য কমিশনে পরিণত সেটা হয়েছে। পরবর্তীকালে 1993 সাল থেকে একজন মুখ্য নির্বাচন কমিশন এবং 2জন সহ নির্বাচন কমিশন, অর্থাৎ মোট 3জন নির্বাচন কমিশন রয়েছে। দেখো এখানে কি করা হলো, প্রথম একজন ছিল, ঠিক আছে, প্রথম একজন ছিল, পরে আরও কি করেছেন, পরে আরও 2জন বাড়ানো হয়েছেন 1989 সালে। তারপর আবার 1990 সালে কি করেছে, একজন করেছে, আবার কতজন করা হয়েছে, একজন সদস্য কমিশনে পরিণত করা হয়েছে। আবার 1993 সালে একজন তো আছেই, একজন মুখ্য নির্বাচন কমিশন হিসেবে তো আছেই, আরও 2জন নির্বাচন কমিশনারকেও কি করেছেন, অ্যাড করা হয়েছেন। তো অর্থাৎ টোটাল কত হয়েছে, 1993 3জন সদস্য নির্বাচন কমিশনে রয়েছেন। ওকে, নেক্সট ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম নির্বাচনী সংস্কার কমিটি 1990-এর যে সর্বসম্মতিক্রমে গৃহীত সুপারিশের ভিত্তিতে 1998 সালে নভেম্বর মাসে অনুষ্ঠিত মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি 16টি বিধানসভার ক্ষেত্রে সর্বপ্রথম ব্যবহৃত হয় ইভিএম। ইভিএম সর্বপ্রথম কোথায় ব্যবহৃত হয়? মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি। কয়টি বিধানসভায়? 16টি বিধানসভায়। কত সালে? 1998 সালে। ওকে, তো এটা হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম। নেক্সট রয়েছে পরবর্তীকালে ধাপে ধাপে ইভিএম এর ব্যবহার বৃদ্ধি করা হয়। তো পরবর্তীকালে আস্তে আস্তে কি হয়, ধাপে ধাপে যে ইভিএম মেশিনের ব্যবহারটা বেড়ে যায়, বৃদ্ধি পায়। 2000 সালে পরবর্তী সময়ে সমস্ত বিধানসভা ও লোকসভা নির্বাচনে এটি বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হয়। যে 2000 সাল আস্তে আস্তে কি হয়েছে, 2000 সালে যে পরবর্তী সময়ে যে সমস্ত যত বিধানসভা রয়েছে, যত লোকসভা রয়েছে, সব ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক যে ইভিএম মেশিন ইউজ করতেই লাগবে, এটা বাধ্যতামূলক করে ব্যবহার করা হয়েছে। ইভিএম এর সফটওয়্যার নির্মাণ করে যৌথভাবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ইভিএম এর যে সফটওয়্যার রয়েছে এটা কে নির্মাণ করেন, সেটা নির্মাণ করেন যৌথভাবে ভারত ইলেকট্রনিক লিমিটেড বিইএল, প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ পিএসও এবং ইলেকট্রনিক কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। ইসিআইএল পারমাণবিক শক্তি মন্ত্রকের অধীনস্থ পিএসও। যে ইভিএম এর যে সফটওয়্যার আছে সেটা যৌথভাবে 2টা কোম্পানি কি করেছেন, সেটা যৌথভাবে নির্মাণ করেছেন। একটা হলো ভিইএল আর একটা হলো ইসিআইএল। আঞ্চলিক কমিশনার কি দেখবে এখন, আঞ্চলিক কমিশনার অর্থাৎ রিজনাল কমিশনার। রিজনাল কমিশনার প্রত্যেক সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের আগে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য আঞ্চলিক কমিশনার নিয়োগ করতে পারেন। যে প্রত্যেক সাধারণ নির্বাচন ও উপনির্বাচনের আগে রাষ্ট্রপতি যদি প্রয়োজন মনে করেন তাহলে কি করবেন, নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য আঞ্চলিক কমিশনারকে নিয়োগ করতে পারবেন। এটা কি করতে পারবেন, এটা করতে পারবেন রাষ্ট্রপতি। 324(4) নং ধারা অনুসারে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি আঞ্চলিক নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন। আর এদের কার্যকালের মেয়াদ হয় 6 মাস। কত হয়? 6 মাস হয় এদের কার্যকালের মেয়াদ। রাজ্যগুলির জন্য বর্তমানে একজন মুখ্য নির্বাচন আধিকারিক থাকেন। যে অঙ্গ নির্বাচন রয়েছে, অঙ্গরাজ্যগুলির জন্য বর্তমানে একজন মুখ্য নির্বাচন আধিকারিক থাকেন। যে অঙ্গরাজ্যগুলি রয়েছে, অঙ্গরাজ্যগুলির জন্য বর্তমানে কয়জন মুখ্য নির্বাচন আধিকারিক রয়েছেন? একজন রয়েছেন। 1966 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে প্রত্যেক জেলার জন্য একজন করে জেলা নির্বাচন কমিশন থাকেন। যে 1966 সালে কি করেছে, জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে প্রত্যেকটি জেলার জন্য একজন করে জেলা নির্বাচন কমিশনার। আর সারা ভারতে
উনিশশো চুরাশি সালে অষ্টম লোকসভায় 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে। আর প্রতিটা অঞ্চলের মধ্যে একজন করে যে নিয়োগ করা হয়েছে। আর মোট কয়জন নিয়োগ করেছে? 6জন। যেহেতু 6টি অঞ্চলে ভাগ করা হয়েছে, প্রতি অঞ্চলে একজন করে, তাহলে টোটাল হয়েছে 6জন নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে অঙ্গরাজ্যগুলিতে। নেক্সট রয়েছে অপসারণ। অপসারণে কি রয়েছে? সংবিধানের 324(5) নং ধারা অনুসারে কেবলমাত্র কাজ করার অসামর্থ্য অথবা অসদাচরণের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো অপসারণ পদ্ধতি অবলম্বন করে নির্বাচন কমিশনারকে পদচ্যুত করা যায়। তবে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদেরও আঞ্চলিক কমিশনারদের পদচ্যুত করতে পারেন। তো কিভাবে অপসারণ করতে পারেন? সংবিধানে যে 324(5) নং ধারা রয়েছে সেটার অনুসারে কেবলমাত্র কাজ করার অসামর্থ্য অথবা যদি যে অসদাচরণের জন্য সুপ্রিম কোর্টে বিচারপতিদের মতো অপসারণ পদ্ধতি অবলম্বন করেই সে নির্বাচন কমিশনার রয়েছে তাদের কী করতে পারেন? তাকে পদচ্যুত করতে পারেন। তবে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনেরও তাকে সুযোগ দিতে হবে। রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে নির্বাচন কমিশনের জন্য অন্যান্য সদস্যদের এবং আঞ্চলিক কমিশনারদের পদচ্যুত করতে পারেন। ক্ষমতা ও কার্যাবলী আমরা দেখে নেব। একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্থায়ী সংস্থা হলো নির্বাচন কমিশন। তার প্রধান কর্তব্য হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। সংবিধানের 324(1) নং ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো সংবিধানের কত নং ধারাতে? 324(1) নং ধারাতে যে নির্বাচন কমিশনের যে ক্ষমতা ও কার্যাবলী, পাওয়ার্স এবং ফাংশন, এগুলি সম্পর্কে আলোচিত করা হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্যগুলি হলো এক এক করে নিচে দেওয়া হলো, সেগুলি আমরা দেখে নিই। ফার্স্ট ওয়ান, পার্লামেন্ট, রাজ্য আইনসভা ও স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থার জন্য ভোটার তালিকা প্রণয়ন, তালিকা সংশোধন ও চূড়ান্ত তালিকা প্রকাশ। ওকে, তো পার্লামেন্ট, রাজ্য আইনসভা ও স্থানীয় স্বায়ত্তশাসনমূলক যে সংস্থা রয়েছে সেগুলির জন্য ভোটার তালিকা প্রণয়ন করা, তালিকা সংশোধন করা ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা, এটা হলো দায়িত্ব ও কর্তব্য। কিসের? নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্য। ফার্স্ট ওয়ান। সেকেন্ড রয়েছে সংবিধান অনুসারে সংসদ, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়াদি পরিচালনা, নিয়ন্ত্রণ ও তদারকি করা। যে সংবিধান অনুসারে যে সংসদ রয়েছে, রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে বিষয়গুলি রয়েছে সেগুলি পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা ও তদারকি করাও হলো আরেকটা কর্তব্য। নির্বাচনের দিন ও সূচি তৈরি এবং ঘোষণা করা। যে কোন দিন নির্বাচন হবে তার যে সূচিটা রয়েছে, সূচি তৈরি করা বা কবে ঘোষণা করা হবে, সেটাও হলো একটা কর্তব্য। নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মচারী ও স্থানের জন্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে অনুরোধ করা। যে নির্বাচন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় যে কর্মচারী বা স্থানের জন্য রাষ্ট্রপতি কী করে এবং রাজ্যপালের কাছে অনুরোধ করা। নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিলে তার মীমাংসার জন্য কমিশন গঠন করা। যে নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিষয় নিয়ে কোনো একটা বিরোধ দেখা যায় সেটা মীমাংসা করার জন্য একটা কমিশন গঠন করতে হবে, আর এটাও কিন্তু একটা কর্তব্য। নেক্সট রয়েছে নির্বাচনী প্রতীক প্রদান ও বাতিল করা। নির্বাচনী প্রতীক প্রদান ও বাতিল করা। নির্বাচন স্থগিত বা বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে আছে। যে নির্বাচনটাকে স্থগিত রাখা বা বাতিল করা, সেই ক্ষমতাটাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে আছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালের প্রয়োজনে পরামর্শ দেওয়া। যে নির্বাচন সংক্রান্ত যে বিষয় রয়েছে সেই বিষয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপাল যারা রয়েছে তাদের প্রয়োজনে পরামর্শ দেওয়া। নির্বাচনের ফলাফল ঘোষণা করতে ও স্থগিত রাখতে পারেন নির্বাচন কমিশন। যে নির্বাচনে যে ফলাফল রয়েছে সেটা ঘোষণা করতে পারা বা সেটাকে স্থগিত রাখতে পারা, সেটার অধিকার রয়েছে নির্বাচন কমিশনের কাছে। ওকে, তারপর রয়েছে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা। যে সুষ্ঠুভাবে, অবাধ ও শান্তিপূর্ণভাবে কীভাবে নির্বাচনটাকে পরিচালনা করা যায় সেটাও কিন্তু একটা কর্তব্যের মধ্যেই
পড়ে। তো এইগুলি আমরা কিছু দেখলাম 10টা কর্তব্য। তো আজকে ক্লাসের মধ্যে আমরা এতটুকুই দেখছি, যেহেতু এটা পার্ট 1। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু পার্ট 2 আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, সেটার জন্য তোমরা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। ওকে, তো এটা পার্ট 1, আমি একটা পার্টে করাচ্ছি না, আদারওয়াইজ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটু ছোট হলে ভালো হয়। তার জন্য তোমাদের সুবিধার জন্য, তোমাদের নিডের অ্যাকর্ডিং আমি ক্লাসটাকে ছোট রাখার চেষ্টা করেছি, আজকে পার্ট 1-এ নিয়ে এসেছি। পার্ট 2টা আমি খুব শীঘ্রই নিয়ে আসবো। এই চ্যাপ্টারটা কিন্তু এখনও শেষ হয়নি। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু কনসেপ্ট দেখে নেব, কারণ আরও অনেকগুলো কনসেপ্ট আর অনেক কিছু পার্ট এই চ্যাপ্টার থেকে বাকি আছে। তারপর আমরা কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে কানেক্টেড থাকো। আর আশা করি আজকে ক্লাসটাও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, এবং কোন সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর তোমাদের পরবর্তী সময় কোন টপিক বা কোন সাবজেক্ট থেকে ক্লাসটা প্রয়োজন সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের নিড অনুসারে আমি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ওকে, আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। আর তোমাদের যদি নোটসের প্রয়োজন হয়, আমাদের এখানে টেট 2, টেট 1 এবং HTGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে, আপডেটেড নোটস অ্যাকর্ডিং টু সিলেবাস, এবং ফুল সিলেবাসের নোটসটা রয়েছে। প্রতিটা সাবজেক্টের, প্রতিটা টপিকেরই প্রথমেই রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে MCQ। আর কনসেপ্টটা খুব ডিটেলসে আলোচনা রয়েছে আমাদের নোটসের মধ্যে, খুবই সিস্টেমেটিক ওয়াইজ খুব সুন্দরভাবে নোটসটা বানানো আছে। তো যাদের নোটসের প্রয়োজন তোমরা আমাদের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা আগে নোটসটা দেখো, দেখে যদি তোমাদের কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তবেই তোমরা নোটসটা নিতে পারো। আসলেই যে নিতে লাগবে এরকম না, তোমরা আসো, নোটসটা দেখো, দেখে যদি ভালো লাগে তবেই নিতে পারো। তবে আমি এটা বলতে পারি তোমাদের নোটসটা অবশ্যই পছন্দ হবে, কারণ নোটসটা বানানো হয়েছে এত সুন্দরভাবে, সিস্টেমেটিক ওয়াইজ খুব সুন্দরভাবে বানানো হয়েছে। কারণ আমরা কথায় নয়, আমরা কাজে বিশ্বাসী। তার জন্য বলছি তোমরা আসো, নোটসটা দেখো, যাচাই করো, ভালো লাগলে তবেই নিতে পারো। তবে যে নোটসে নাও না কেন সেটার সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে। ওকে, স্পেশাল অনলাইন মক টেস্টও আমরা কন্ডাক্ট করে থাকি, যেটার জন্য তোমাদের পে করতে লাগবে না। যারা নোটস নেবে তার নোটের সাথে একটা স্পেশাল মক টেস্টের সুযোগ রয়েছে, সেই মক টেস্টটা তোমরা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। আর যদি চাও তোমরা ক্লাস করবে, ক্লাসও করতে পারো, আমাদের এখানে ক্লাস করারও সুবিধা রয়েছে। আর আমাদের এখানে একটা অফার চলছে, কোনো রকম এডমিশন ফিস ছাড়া শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। তো তোমরা যদি এই কোর্সের ব্যাপারে ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জানতে পারো। তো তোমাদের যেটারই প্রয়োজন সেটার ব্যাপারে জানতে চাইলে এই নম্বরে ফোন করে জানতে পারো। ওকে, এটাই তোমাদের বলা ছিল। যারা তোমরা আমাদের দ্য সাকসেস মাস্টার অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ডাউনলোড করনি, সেটা ডাউনলোড করে নিতে পারো। সেটা কিন্তু প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে আমাদের সাকসেস মাস্টার অ্যাপটা। সেটার মধ্যে প্রতিনিয়ত ফ্রিতে মক টেস্ট হয়ে থাকে। তো যারা সেই ফ্রি মক টেস্টগুলো দিতে চাও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাজ ওয়েল এস আমাদের সাকসেস মাস্টার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। সেটার জন্য তোমরা কমেন্টের মাধ্যমে কমেন্ট করতে পারো, আদারওয়াইজ এই নম্বরে তোমরা মেসেজ করতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর আশা করি ক্লাসটাও ভালো লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।